ইন্ডিয়া জোটে আরো চওড়া ফাটল। বিজয় চক থেকে সংসদ ভবন এই পর্যন্ত কিন্তু প্রতিবাদ মিছিলে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস। আম্বেদকর মূর্তির সামনে আলাদা প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। অমিত শাহের ইস্তফার দাবিতে বিক্ষোভ দেখানো হয়। বিজয় চক থেকে সংসদ ভবন পর্যন্ত যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস। আম্বেদকর মূর্তির সামনে আলাদা প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। অমিত শাহের ইস্তফার দাবিতেও আজকেও ফের বিক্ষোভ প্রদর্শন চলে। ইন্ডিয়া জোটে কর্মসূচি নিয়ে জানানো হয়নি দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আমরা এই গোটা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী একেবারে দিল্লি থেকে। রাজীব, তৃণমূল কংগ্রেস যে মিছিলে যোগদান করলো না, তবে আলাদাভাবে তাদের কর্মসূচি ছিল, এবং অমিত শাহের ইস্তফার ইস্যুতে আজকে আরো চওড়া সুর শোনা গিয়েছে। দেখো, একেবারেই সেটা বলা যেতে পারে যে ইন্ডিয়া জোট বা বিরোধী জোট, তাতে কোথাও কি একটা ফাটল দেখা যাচ্ছে বা কোথাও কি মনোমালিন্য, মতানৈক্য দেখা যাচ্ছে। কিন্তু এই বিষয়গুলি রয়েছে, তুমি যেমন বললে যে বিষয়গুলি, অর্থাৎ আজকে যদি বিজয় চকে দেখা যায়, যেখানে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের অন্যান্য রাজনৈতিক দলগুলি ছিল অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদে, সেখানে তৃণমূল কংগ্রেস ছিল না। যেখানে কংগ্রেস ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করলো, সেখানে তৃণমূল কংগ্রেস ছিল না। তৃণমূল কংগ্রেস পৃথকভাবে তারা ধর্ণা প্রদর্শন করেছে আজকে সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে। এখানে তোমাকে জানিয়ে রাখতে চাই যে ছবিটা উল্টো দিকও রয়েছে। তৃণমূল কংগ্রেস আবার ইস্যুভিত্তিক কয়েকটি ইস্যুতে ইন্ডিয়া জোটে রয়েছেও, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা, তিনি জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু ইন্ডিয়া জোটেই রয়েছেন, কিন্তু সংসদ পরিচালনার ক্ষেত্রে, সংসদে বিজেপিকে আক্রমণ করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নিজস্ব কিছু দাবি দেওয়া, নিজস্ব কিছু মত রয়েছে। আর সেই কারণেই আজকে যখন লোকসভার স্পিকার তিনি চা চক্রে ডেকেছিলেন, সেই চা চক্রে না যাওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের তরফ থেকে আজকে জানানো হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, এবং সেই সিদ্ধান্ত মেনে নিয়ে তৃণমূল কংগ্রেসও কিন্তু সেখানে অনুপস্থিত থেকেছে। তুমি যদি দেখো, এক দেশ এক নির্বাচন নিয়ে যখন বিরোধী শিবিরের যে একেবারে তারা জোটবদ্ধ হয়ে লড়াই করেছে সরকারের বিরুদ্ধে, তুমি যদি দেখো যে রাজ্যসভায় জগদীপ ধনকর তার বিরুদ্ধে যখন অনাস্থা প্রস্তাব আনা হয়, তখন এক সারিতে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস থেকেছে। কিন্তু যে বিষয়গুলি একেবারে চোখে এসেছে, রোজ সকালে সংসদ পরিচালনার ক্ষেত্রে সরকারকে কোণঠাসা করার জন্য যে বিষয়গুলি নির্ধারণ করা হয়, স্ট্র্যাটেজি তৈরি হয়, রণকৌশল তৈরি হয়, সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু কংগ্রেসের পাশে দাঁড়ায়নি, কংগ্রেসের সঙ্গে ছিল না। তার কারণ তৃণমূল কংগ্রেসের নিজস্ব কিছু দাবি দেওয়া রয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থান, রাজ্যকে বঞ্চনা, মণিপুর ইত্যাদি কয়েকটা ইস্যু। অতএব তৃণমূল কংগ্রেস তাদের জাতীয় রাজনীতিতে নিজস্বতা বজায় রাখার উপরে বেশি জোর দিচ্ছে, এবং সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে তারা প্রশ্ন তুলছে, কিন্তু ইন্ডিয়া জোটেই রয়েছে একেবারে স্পষ্ট করে। আবারও এই লাইনটি আমি রিপিট করতে চাই, তৃণমূল কংগ্রেসের যে অবস্থান তারা জানাচ্ছে তারা ইন্ডিয়া জোটেই রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের নিজস্ব কিছু দাবি দাওয়া রয়েছে, সেগুলি তারা তুলে ধরতে চায়, সেগুলো তারা স্পষ্ট করে বারবার করে বলেছে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে তৃণমূল কংগ্রেসের না থাকার পেছনে স্পষ্ট কারণ ব্যাখ্যা করা হয়েছে, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক এই বিষয়ে কি বলেছেন শোনাবো। আম্বেদকরের ঘটনা তো দেশের মাথা নিচু করে দিয়েছে। আমরা দাবি তুলেছি যে অমিত শাহ নিজে মার্জনা যাক, আর বিরোধী দল হিসাবে যে ফ্লোর কোঅর্ডিনেশন, যে কথা আমাকে রাহুল গান্ধী একদিন জিজ্ঞেস করাতে আমি সরাসরি তাকে বলেছি যে ফ্লোর কোঅর্ডিনেশন কংগ্রেস করতে পারছে না। কংগ্রেস যে সিদ্ধান্ত নিজে নিচ্ছে সেটাই ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যদের কাঁধে চাপিয়ে দিচ্ছে। তাই তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত ছিল, আমরা যথার্থভাবে যেটা মনে করব আমরা সেই কর্মসূচি গ্রহণ করব, এবং সেটা আমরা ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ভোটের সময়তেও দেখিয়েছি। আজকেও রীতি অনুযায়ী লোকসভার স্পিকারের ঘরে লোকসভার অধিবেশন সমাপ্ত হলে সব দলের নেতাদেরকে যেখানে ডেকে চা চক্রে আমন্ত্রণ জানানো হয়, সেটাও আমরা আজকে যোগদান করিনি, কিন্তু আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে নিশ্চয়ই আছি।
আর এদিকে আম্বেদকর আজকেও ছিল, আজকে অধিবেশনের শেষ দিন, আর শেষ দিনেও এই বিষয়কে সামনে রেখে উত্তপ্ত রইল দুই কক্ষই। হইচইয়ের জেরে শেষ দিনেও মুলতবি হয় লোকসভা এবং রাজ্যসভা। সকালে বিজয় চকে অবস্থানে বসেন বিরোধীরা, সামিল হন সেখানে প্রিয়াঙ্কা গান্ধীও। পাল্টা সংসদ ভবনের গেটের বাইরে বিজেপি তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে, শাহের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও। সংসদ ভবনের সমস্ত প্রবেশপথে সাংসদ বা রাজনৈতিক দলের ধর্ণা অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করেন স্পিকার ওম বিড়লা। গতকাল সংসদ ভবন চত্বর জুড়ে যে ধুন্ধুমার এবং রক্তারক্তির ছবি আপনাদেরকে দেখিয়েছি, বিজেপি কংগ্রেস সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি পর্যন্ত হয়, রাহুল গান্ধীর বিরুদ্ধে থানায় এফআইআর পর্যন্ত দায়ের করা হয় বিজেপি তরফ থেকে। পাল্টা হাত শিবিরের তরফ থেকেও কিন্তু নালিশ জানানো হয় এবং তার আজকেও রইল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রাজীব রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রাজীব, গতকাল যে ছবি দেখেছি সেটা তাকে একদম রক্তারক্তি কাণ্ড, তার আঁচটা কিন্তু আজ থেমে যায়নি, বরং সেই আঁচটা আজকেও দেখা গিয়েছে এই একই বিষয়কে সামনে রেখে। অবশ্যই দেখো, মূল বিষয়টি কিন্তু রাজ্যসভায় সংসদ বিষয়ক আলোচনায়, সংবিধান বিষয়ে আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি বক্তব্য, এবং সেখানে তিনি সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর সম্পর্কে কটু মন্তব্য করেছেন, তাকে অপমান করেছেন। এই অভিযোগ তুলে বিরোধী শিবির লাগাতার সংসদে দুই কক্ষে তারা সরব হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমা প্রার্থনা তারা দাবি করছেন, পাশাপাশি তার ইস্তফাও দাবি করছেন। এবং সেই ঘটনা প্রবাহ এমনভাবে এগিয়েছে, যে ঘটনার কথা তুমি উল্লেখ করলে, গতকাল কার্যত দুই পক্ষ বিজেপি এবং কংগ্রেস সাংসদরা তারা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং রক্তপাতও হয়েছে। তারপরে গিয়ে আমরা দেখলাম এফআইআর রুজু হয়েছে এবং কংগ্রেসের তরফ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু সেই মামলায় কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়, তাতে এখনও এফআইআর রুজু করেনি পুলিশ। এই জায়গায় বিষয়টি রয়েছে, পুলিশ তদন্ত করবে, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চকে দায়িত্ব দেওয়া হচ্ছে, লোকসভা সচিবালয়ের কাছে তার অনুমতি চাইবে, এই বিষয়গুলি রয়েছে। কিন্তু সংসদের এই ছবিটা, যেখানে আমরা দেখেছি 25শে নভেম্বর থেকে সংসদ অধিবেশন চলেছে, শীতকালীন অধিবেশন, এবং এখনও পর্যন্ত এই অধিবেশনে শুধুমাত্র কয়েকটি বিষয় ছাড়া তুমি যদি দেখো সংসদ কেন চলে, সেখানে আলোচনা হবে, বিল আসবে, আইন সংশোধন হবে, আইন তৈরি হবে, দেশের ভালো মন্দ নিয়ে চর্চা হবে, এই বিষয়গুলি সংসদে এবারে কিন্তু অধরাই থেকে গিয়েছে। আর সেখানে আমরা দেখলাম এক পক্ষ আর এক পক্ষকে শুধুমাত্র আক্রমণ, কাদা ছোড়াছুড়ি, এটি দিয়েই কিন্তু আজ এই শীতকালীন অধিবেশন আজকে শেষ হলো, যেখানে দেখা গেল শেষমেশে একেবারে সংবিধানের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সংবিধান নিয়ে আলোচনা, সংসদে আলোচনা। আর সেখানে যিনি সংবিধান প্রণেতা, তাকেই কিনা অপমান করার অভিযোগ উঠল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। অতএব বুঝতেই পারছো যে দেশের রাজনীতি কোন দিকে এগোচ্ছে, রাজনীতির চাকা কিভাবে ঘুরছে, কিভাবে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে আটকে রইল এই সংসদ অধিবেশন। তুমি যেটা বলছো, মানুষের হিতের জন্য যে কাজ হয় সংসদের অধিবেশনের দিকে আমাদের প্রত্যেকেরই নজর থাকে, আর সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে একেবারে ঝাঁপিয়ে পড়ছে। তুমি আমাদের সঙ্গে থাকো রাজীব। তবে আপনাদেরকে শোনাবো, যেহেতু রাহুল গান্ধীর বিরুদ্ধে গতকালই থানায় এফআইআর দায়ের করা হয়, এই বিষয় নিয়ে আজ প্রিয়াঙ্কা গান্ধী ঠিক কি বলেছেন শোনাবো। देश देख रहा है कितने डेस्परेट हो गए ये लोग कि इस तरह की फालतू के एफआईआर लगा रहे हैं, क्योंकि सिंपली अडानी पे चर्चा नहीं चाहते। और जो इन्होंने किया है अम्बेडकर जी के साथ, जिस तरह से अपमान किया है, ये जानते हैं कि ये देश नहीं सहेगा ये अपमान, इसीलिए ये सब डिस्ट्रैक्शन है, बस यही है। যে ধাক্কাধাক্কি ঘটনা ঘটে, এক পক্ষের বিরুদ্ধে আরেক পক্ষ অভিযোগ করছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ করা হয়েছে, এফআইআর দায়ের করা হয়েছে। আর এই বিষয় নিয়ে শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। দেখুন, গতকাল আমাদের শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান চলাকালীন যেভাবে রাহুল গান্ধীরা এসে তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং আমাদের দুজন সাংসদ গুরুতরভাবে আহত, একজন প্রবীণ সাংসদ এর মাথা থেকে রক্ত ঝরল এই সংসদ পরিসরে, এটা একটি নজিরবিহীন ঘটনা। শুধু এখানেই থেমে থাকে, নাগাল্যান্ডের একজন মহিলা সাংসদ, তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে, তিনি চোখের জল ফেলেছেন উপরাষ্ট্রপতির কাছে গিয়ে। যেভাবে কংগ্রেসের এই অধ্যক্ষ রাহুল গান্ধীর নেতৃত্বে বাড়ছে, যাদের মানুষ প্রত্যাখ্যান করেছে, প্রত্যেকটা নির্বাচনে যারা অসহায় অবস্থায় আছেন, এবং সর্বোপরি তার বিরুদ্ধে এফআইআর করার পরেও তিনি তো ক্ষমা চাইছেন না, কোনো দুঃখ প্রকাশ করছেন না।
রাহুল গান্ধীর বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে বিজেপি তরফ থেকে। লোকসভা স্পিকারের কাছে নোটিশ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আগেই অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছিল তৃণমূল এবং কংগ্রেস, আর এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে বিজেপি তরফ থেকে। লোকসভা স্পিকারের কাছে এই নোটিশ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। আগেই অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছিল তৃণমূল এবং কংগ্রেস আলাদা আলাদা করে, আর এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে একই রকমের অভিযোগ আনা হচ্ছে। স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে বিজেপি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি দিল্লি থেকে। রাজীব, রাহুল গান্ধীর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আনা হয়েছে? স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে বিজেপি। দেখো, রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে তিনি স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন লোকসভায়। তার কারণ রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষণ দিয়েছেন সেই ভাষণকে বিকৃত করেছেন রাহুল গান্ধী, এই অভিযোগ বিজেপির। রাজনৈতিক মহল মনে করছে যে বিজেপির বিরুদ্ধে যেহেতু তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস তারা স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যসভায়, এবং জানিয়ে বিজেপি যথেষ্ট অস্বস্তিতে রয়েছে। তার কারণ সংবিধান নিয়ে আলোচনা, সেই আলোচনায় সংবিধান প্রণেতাকে অসম্মান করার অভিযোগ উঠেছে, জানিয়ে ধুন্ধুমার, জানিয়ে মাথা ফাটা যা কিছু। এর পরবর্তীতে আজকে সকালে নিশিকান্ত দুবে, তিনি বিজেপির সাংসদ, তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন, যেটি লোকসভায়, যেহেতু রাহুল গান্ধী লোকসভার সদস্য, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে তিনি বিকৃত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসলে এমনটা বলেননি যেমনটা রাহুল গান্ধী বলছেন বা রাহুল গান্ধীরা বলছেন, তাই রাহুল গান্ধীর বিরুদ্ধে এই নোটিশ তিনি এনেছেন। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই নোটিশ আনলেও আজকে যেহেতু শীতকালীন অধিবেশন শেষ হয়ে গেল, তাই এই নোটিশের ভবিষ্যৎ কী তা কিন্তু একেবারেই এখনই বলা মুশকিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।